এখন আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন অনেক কিছু চেঞ্জ হয়েছে। যেমন আপনার ধরুন আগে লাইন ছিল মোট 4-5 লাইন ছিল, 300 লাইন, 500 লাইন, 1000-এর লাইন, 2000-এর লাইন পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ, আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরো একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। কালকে আমি আর অঙ্কিতা বেরিয়েছিলাম অনেকটা সকালে, বেরিয়ে প্রায় ধরে নাও 300 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছেছিলাম তারাপীঠে। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এসে পৌঁছে গেছি তারাপীঠে। তবে একটা কথা, তারাপীঠ থেকে ভিডিওটা শুরু করলে কিন্তু সাধারণত ভালো লাগবে না, তাই চলো আমরা চলে যাই বাড়িতে, বাড়ি থেকে ব্লগটাকে স্টার্ট করা যাক। গুড মর্নিং। আজকের জার্নিটা শুরু হচ্ছে আমাদের বাড়ি থেকে। দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:03, আর আমি কিন্তু একদম প্রপার গিয়ার আপে বেরিয়ে পড়েছি। এখন অবশ্য তোমাদের দেখাতে পাচ্ছি না, তার কারণ অলরেডি বাইকে উঠে গেছি আর মোটর ব্লগিং সেট আপে তোমাদের সাথে তো কথা বলছি, তোমরা বুঝতেই পারছো। তো একবার অঙ্কিতাদের বাড়িতে যাই, অঙ্কিতাকে প্রথমে পিক আপ করি, পিক আপ করে তারপরে রাস্তার মাঝে কোনো একটা জায়গায় তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:12, আর বারাসাত মাছ বাজারের কন্ডিশনটা দেখো, লোকের লোকালয়। এখন অবশ্য একটু লোক কম আছে, কিন্তু একটু বাদে এখানে কিন্তু পা রাখার জায়গা থাকবে না, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা যানজট তৈরি হয়। সুতরাং সকালবেলা 4টের পর থেকে তুমি যদি 4টে, 3:30, 4টের পর থেকে যদি এই এলাকার বা এই যশোর রোড দিয়ে ক্রস করে বারাসাত চাপাড়ালি মোড়ে ওঠো, অবশ্যই কিন্তু তোমার খেয়াল রাখতে হবে এই দিকটা। এই রাস্তা যদি তুমি যশোর রোড তুমি যদি ধরো, একটা কি বলবো, যানজটের সম্মুখীন কিন্তু তুমি হতে পারো। ঘড়ির কাঁটা বলছে এখন সময় তোমার দেখতে পাচ্ছ 4:26, আর এই যে হচ্ছে আমাদের অঙ্কিতা ম্যাডাম। একটু আলোতে আসবেন। আর অঙ্কিতা ম্যাডাম আজকে যেতে চলেছে অঙ্কিতা ম্যাডামের লাইফের সবচেয়ে বড় রাইডে, তাই তো ম্যাডাম? তো চলো যাওয়া যাক। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:31, আর আমরা কিন্তু বর্তমানে আছি হচ্ছে মধুমগ্রাম বলো বা হৃদয়পুর বলো স্টার মলের সামনে। আর আমাদের যাত্রাটা কিন্তু এই জাস্ট অঙ্কিতাদের বাড়ি থেকে স্টার্ট হলো। এখন আমাদের প্রথম স্টপ হবে হচ্ছে কৃষ্ণনগর। তো চলো কৃষ্ণনগরে যাই, কৃষ্ণনগরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে অবশ্য কোনো আপডেট থাকলে তোমাদের দেবো। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:48, আর আমরা কিন্তু এখন আছি আমডাঙ্গার ভেতরে। আর এইদিকে দেখতে পাচ্ছ ট্রাকের লাইন। আমি বিগত প্রায় ধরে নাও 2 কিলোমিটারের কাছাকাছি রাস্তা কভার করে এলাম, পুরো একদম ট্রাকের একবারে বড় লাইনের কোনো শেষ নেই। তো চলো তোমাদের দেখাই একবারে ট্রাকের লাইনটা কতটা, আর কি কারণে সকালবেলা এত জ্যাম। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 5:23, আর আমরা আমডাঙ্গা থেকে মোটামুটি পেয়েছিলাম, ট্রাকের জ্যাম পেয়েছিলাম। আর এখন আসি হচ্ছে গাধামারাতে দেখো একটা ট্রাক উল্টে রয়েছে, তোমরা দেখতে পেলে নিশ্চয়ই। আর এই হচ্ছে কন্ডিশন রাস্তার। আমি যখন নেভিগেশনটা অন করেছি, বেসিক্যালি আমি যখন নেভিগেশনটা অন করেছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে এতটা বেশি টাইম কেন দেখাচ্ছে। আমি তখন অতটা খেয়াল করিনি। এখন রাস্তায় এসে ভাই জীবন শেষ। সময় যা বলছে এতক্ষণে হিসাব মতো আমরা পৌঁছে যেতাম, অ্যাটলিস্ট কৃষ্ণনগরের কাছাকাছি তো পৌঁছাতাম, বা কৃষ্ণনগর না হোক তোমার ইয়ের কাছাকাছি, চাকদার কাছাকাছি তো পৌঁছে যেতাম। আর এখন আছি হচ্ছে গাদামারাতে। অবশেষে প্রায় ধরে নাও 1.25 ঘন্টা বাদে আমরা কিন্তু উঠলাম হচ্ছে NH-12 যে জাগুলি যে হাইওয়েটা আছে, জাগুলি জাগুলিতে। এবারে একটু বাইকটা চালিয়ে মোটামুটি মনে হচ্ছে একটু শান্তি পাবো। তোমাদের জানিয়ে রাখি আমরা আজকে যাচ্ছি হচ্ছে তারাপীঠে, আর তারাপীঠ রাইডের আজকের প্রথম টোল বুথ হচ্ছে NH-12 এই টোল বুথটাই হচ্ছে আজকে আমাদের প্রথম টোল বুথ। আর যেহেতু বাইকের কোনো টোল লাগে না, তাই আমরা পাশ দিয়ে ক্রস করে বেরিয়ে গেলাম। এখন আমরা এগিয়ে যাচ্ছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর এখান থেকে কৃষ্ণনগর আই থিঙ্ক হয়তো
50 সামথিং কিলোমিটার কিছু একটা হবে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:15, আর আমরা কিন্তু এই জাস্ট ক্রস করলাম কৃষ্ণনগর ক্রস করে বেশ কিছুটা এগিয়ে এসেছি। আর এগিয়ে এসে এদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ কি পরিমাণে ফগ, আর যেমন পরিমাণে ফগ তেমন পরিমাণে জ্যাম, মানে দুটোরই সম্মুখীন আজকে কিন্তু আমরা খুব ভালোভাবে হয়েছি। আর এবার চিন্তা করছি এই রাইডটা কমপ্লিট করে বাড়ি ফিরে কিছু করি আর না করি, আগে কিন্তু লাগাতে হবে ফগ ল্যাম্পটা, তার কারণ নাহলে রাইডে যাওয়া সত্যি কথা বলতে মানে অ্যাকচুয়ালি বলবো না যে আমরা রাইডে বেরোই, আমরা তো অ্যাকচুয়ালি আমরা এক্সপ্লোর করতে ভালোবাসি বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের তো সেই রাস্তা দিয়েই যেতে হয়। সো যতই আমরা স্পিড মেনটেন করে চালাই না কেন, তারপরেও কিন্তু ভিজিবিলিটির একটা প্রবলেম চলেই আসে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:28, আর আমরা কিন্তু এখন আছি ভোলাডাঙ্গায়। আর ভোলাডাঙ্গায় এত পরিমাণে ফগ, সত্যি কথা বলতে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিছু দেখার মতো কন্ডিশন নেই সামনে কি আছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:32, আর আমরা কিন্তু এখন আছি বেথুয়াডুরিতে। আর আমরা বাদিকে যে ফরেস্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বেথুয়াডুরি অভয়ারণ্য। তোমরা অবশ্যই এখানে আসতে পারো, আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম, ভিডিওটা পারলে একবার দেখে নিও, দেখে তারপরে আসার চেষ্টা করো, তার কারণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি এই বেথুয়াডুরি অভয়ারণ্যে কী আছে না আছে, হালকা একটু কনসেপ্ট পাবে। তারপরে তোমরা এসে 100 টাকা খরচ করবে কিনা একবার ভেবে দেখো। 100 টাকা তো জাস্ট ওখানে এন্ট্রি ফি আছে, আর তারপরে তো তোমার যাতায়াত খরচটা রয়েছেই। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:38, আর আমরা কিন্তু আমাদের জার্নির আজকে এটা হচ্ছে দ্বিতীয় টোল প্লাজা, আর এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে যে টোল প্লাজাটা আছে সেই টোল প্লাজা দেখতে পাচ্ছ। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:45, আর আমরা এখন আছি ভগাচাঁদপুরে। আর ভগাচাঁদপুরের যে স্কুলটা আছে ভগাচাঁদপুর বুনিয়াদ হাই স্কুল হয়তো নাম, এই জায়গায় কিন্তু রয়েছে একটা ছোট্ট ডাইভারশন। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে রোড দিয়ে যাচ্ছি, রোড দিয়ে যেতে গিয়ে কিন্তু এখানে পেয়ে গেছি দাদারা দিচ্ছে, দাদা যাচ্ছে আমার খেজুরের গুড় বানাচ্ছে। তো চলো একবার তোমাদের দেখাই, তোমাদেরকে এই জিনিসটা দেখাবো, অনেকদিন ধরে ভাবছি। এই যে এত বড় একটা যে তোমার কড়াই বলো বা যে কোনো কিছু একটা বলো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি খেজুর রস জাল হচ্ছে, জাল হয়ে এই রসটা থেকেই কিন্তু খেজুর গুড় হবে। আচ্ছা কত লিটার এখানে ধরে রস? এটা ধরে মোটামুটি আপনার 100 লিটার। 100 লিটার? 100 লিটারে কতটা গুড় পাও? 100 লিটারে গুড় হবে তোমার যে মোটামুটি ধরো প্রায় 25-26 কেজি। 25-26? এটা কি এমনি পাটালি হয় নাকি এমনি নর্মাল গুড় করো? গুড় হবে, ঝোল হবে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8:26, আমরা ফাইনালি টাটা জানালাম নদিয়াকে টাটা জানিয়ে আমরা কিন্তু এখন এন্টার করে গেছি মুর্শিদাবাদে। আর আমরা যেখানে আছি এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8:57, আর সামনে দেখতে পাচ্ছ বড় বোর্ড, ডালখোলা হচ্ছে 261 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার এবং মালদা হচ্ছে 135 কিলোমিটার। আর আমরা এখন আছি হচ্ছে মুর্শিদাবাদ মরকড়া বলে যে জায়গাটা আছে, ওই জায়গাটার উপর দিয়ে যে ক্রস করছি এখন। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:15, আর আমরা কিন্তু এখন আছি মুর্শিদাবাদ বহরমপুরের যে ফারাক্কা তোমার যে টোল ইয়েটা আছে, টোলওয়েটা আছে দেখতে পাচ্ছ, বহরমপুর ফারাক্কা হাইওয়েজ লিমিটেড, এই টোল ব্রিজটা টোল প্লাজাটায় আছি। আর এটি হচ্ছে আমাদের আজকে 3 নম্বর টোল প্লাজা।
যেহেতু আমাদের তো বাইক, আমাদের বাইকে যেহেতু তোমার কোনো রকম টোল লাগে না, তার জন্য আমরা সাইড থেকে নিয়ে নেবো। ফাইনালি বন্ধুরা, এতক্ষণ আমরা যাচ্ছিলাম হচ্ছে NH-12 ধরে, এবার আমাদের নিয়ে নিতে হবে বাদিক। ম্যাপে যেটা বলছে 5 গ্রাম না 9 গ্রাম সামথিং কিছু একটা। চলো আমি সামনে যাই, সামনে গিয়ে তোমাদের আপডেট দিচ্ছি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9টা 27। তোমরা দেখতে পেলে আমরা পয়সলটা থেকে নিয়ে নিলাম হচ্ছে বাদিক নিয়ে আমরা এখন আছি নবগ্রাম লালবাগ রোডে। আর দেখতে পাচ্ছ রোডের কন্ডিশনটা এখনও কিন্তু ফগ কেটে ওঠেনি, বেশ ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে বেশ 207 কিলোমিটারের কাছাকাছি জার্নি কমপ্লিট হয়ে গেছে। আর এখনও আমাদের গন্তব্যে পৌঁছাতে কিন্তু বাকি রয়েছে 45 কিলোমিটার। কথিত আছে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি। দেখতে পাচ্ছ বাচ্চাটা গরুর গাড়িতে বসে আছে আর পেছন দিয়ে দাদু হয়তো গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত দৃশ্যগুলো সাধারণভাবে কিন্তু গ্রাম বাংলাতেই দেখা যায়। আমাদের ওদিকটা এখন তো মফস্বল হয়ে গেছে, আমাদের ওদিকে তেমন দেখা যায় না। রানাঘাটে কিন্তু আমি বেশ কিছু জায়গায় এই জিনিসটা দেখেছি। আর এখানকার ভিউয়ের কথা যদি বলি, জাস্ট মানে এক কথায় জাস্ট অসাধারণ। এর থেকে আর বেশি কিছু মুখ দিয়ে বেরোবে না। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9টা 36, আর আমরা আছি হচ্ছে দেবগ্রামে। আর দেবগ্রামের পরিবেশটা দেখে এক কথা খুব ভালো লাগছে। আর তেমন বেশি কিছু বলার নেই। মাটির বাড়ি, সবে ধান উঠেছে, ধান চাষ করা হয়েছে, চাষ করার পরে ধানটা উঠেছে। ধানের বিচুলিগুলোকে সুন্দরভাবে কী বলে, যেটাকে গাদা দিয়ে রাখা বলা হয়, এই যে দেখতে পাচ্ছ একবার লাট করে রেখে দিয়েছে সারি সারিভাবে, বেশ সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমি বেশ কিছুটা ক্রস করেছি, তারপর ক্যামেরাটা অন করলাম। আমি ভেবেছিলাম হয়তো ক্যামেরাটা অন আছে, কিন্তু পরে দেখলাম যে না, ক্যামেরাটা অন নেই, যার জন্য অনেকটা জায়গার ফুটেজ তোমাদের দেখাতে পারিনি। অবশ্য সামনে গেলে তোমাদের দেখাতে পারবো। এই দেখতে পাচ্ছ এই যে ঠিক একেবারে এইরকম দুটো ধার ছিল, বেশ সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ, আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরো একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি কালকে ব্যাপারটা হচ্ছে কি, কালকে আমি আর অঙ্কিতা বেরিয়েছিলাম অনেকটা সকালে, বেরিয়ে প্রায় ধরে নাও 300 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছেছিলাম তারাপীঠে। আর তারাপীঠে এসে পৌঁছানোর পরে মানে সত্যি কথা বলতে এত পরিমাণে জ্যাম ছিল রাস্তায়। জ্যাম থাকার কারণে আমরা মানে শরীর পুরোপুরি ছেড়ে দিয়েছিল, যার জন্যে জাস্ট কালকে এসে পুজোটা দিয়ে রুমে চলে গেছিলাম, আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। তাই আজকে সকালবেলা বেরিয়ে গেছি তোমাদের তারাপীঠটাকে ঘুরে দেখাবো বলে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা হচ্ছে সকালবেলা তারাপীঠের পরিবেশ। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:30। আর এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে। কালকে অবশ্য আমরা পুজো দেওয়া হয়ে গেছে, তবুও ভাবলাম যাই, যখন আমরা এসেছি তোমাদের কেন ঘুরে দেখাবো না মন্দিরটা। তাই এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আমাদের পেছনে যেটা রয়েছে, দেখতে পাচ্ছ আই লাভ তারাপীঠ। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তারাপীঠ বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডের অবস্থা, যেটি তারামা সরণির একদম সামনে অবস্থিত। তো চলো আমরা এখন মন্দিরের ভেতর দিকটায় যাই। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম মায়ের মন্দিরের প্রবেশদ্বারের সামনে। আর দেখতে পাচ্ছ কত পরিমাণে মানুষ এসছেন মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। চলো আমরা যাই মায়ের মন্দিরে।
মায়ের মন্দিরে প্রবেশ করতে তোমরা দেখতে পাবে একটি দাদু এবং দাদা তার সানাই এবং তবলার আওয়াজে মানুষকে কিন্তু স্বাগত জানাচ্ছে তারা মায়ের মন্দিরে। এরপর আমরা চলে গেলাম নাটমঞ্চে, কারণ নাটমঞ্চ থেকে কিন্তু মায়ের মুখটা দেখা যায়। নাট মন্দিরের পাশ দিয়ে এখন তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মায়ের মন্দিরের ভিআইপি লাইন। বর্তমানে একটি ভিআইপি লাইন আছে, আগে কিন্তু 3-4টে ভিআইপি লাইন ছিল। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তারা মায়ের যে আদি পুকুর বা জীবন্ত কুণ্ডু আছে, জীবন্ত কুণ্ডুটার সামনে। বর্তমানে কিন্তু জীবন্ত কুণ্ডুর যে কাজটা দেখতে পাচ্ছ, জীবন্ত কুণ্ডুর গেটটা দেখতে পাচ্ছ, তোমরা যদি দেখো পেছাপাছি করে জীবন্ত কুণ্ডুর গেটটা কিন্তু বন্ধ আছে। তার কারণ হচ্ছে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আর এই যে হচ্ছে জীবন্ত কুণ্ডুর গেট। দেখে দিই এইখানটা হচ্ছে মন্দিরটা, এই যে সাইডটা হচ্ছে মন্দিরটা। মানে তুমি রাস্তা দিয়ে ঢুকবে, রাস্তা দিয়ে ঢুকে তোমার সোজা হচ্ছে মন্দিরটা। মন্দির থেকে তুমি যদি ডান দিকে নিয়ে, ডান দিকে রয়েছে হচ্ছে মিষ্টিমালা পূজা ভান্ডার। আর আমরা কালকে কিন্তু মিষ্টিমালা পূজা ভান্ডার থেকে নিয়ে নিয়েছিলাম ডালা। আর যদি দাদাদের ডিটেলস দিয়ে, এই যে হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চণ্ডীচরণ রায়, যিনি মাস্টারমশাই ছিলেন। আর এসছি হচ্ছে রাধারানী রায়। আর দোকানের মানে স্টলটার নাম হচ্ছে মিষ্টিমালা পূজা ভান্ডার। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো। আমি এর আগেও এসেছি, এর আগেও 3-4বার এসেছি এই দাদাদের কাছেই এসে কিন্তু পুজো দিয়ে, মানে এই দাদাদের এখানে স্টলটাতেই এসেছি। এসে এখান থেকেই কিন্তু আমি যাবতীয় পূজার সামগ্রী নিয়ে দাদাদের মানে এনাদের নিয়ে গিয়ে পুজো দিয়ে এসেছি। সত্যি কথা বলতে আমার পার্সোনালি এনাদের কিন্তু সার্ভিসটা খুবই ভালো লাগে। আর যেটা অন্যান্য পান্ডাদের ক্ষেত্রে যেটা হয় যে মানে কি বলবো, তোমার যেটা দক্ষিণা নিয়ে একটা বড় ইয়ে হয় যে না আমাকে এত দিতেই হবে, এই দাদাদের কিন্তু ওই ব্যাপারটা নেই। তো অবশ্যই তোমরা এখানে আসতে পারো, এসে দাদাদের সাথে কথা বলে এখান থেকে পুজো মানে গিয়ে পুজো দিয়ে দিতে পারো। খুব সুন্দরভাবে পুজো দেয়। দাদার দোকানে এসেছি তার কিছু কারণ রয়েছে। তার কারণ বর্তমানে কিন্তু মন্দিরের টাইমিং এর বেশ কিছু চেঞ্জেস ঘটেছে। টাইমিং বলো, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের বলো, কিছু কিছু চেঞ্জেস ঘটেছে। সেটা কিন্তু দাদার মুখ থেকেই শুনে নেবো তার জন্য। তো চলো দাদার সাথে গিয়ে কথা বলি। নমস্কার, আমি সুমন চ্যাটার্জি, মাতারা সেবায়িত, সহকারী সেবায়িত। তা এখন আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন অনেক কিছু চেঞ্জ হয়েছে। যেমন আপনার ধরুন আগে লাইন ছিল মোট 4-5 লাইন ছিল, 300 লাইন, 500 লাইন, 1000-এর লাইন, 2000-এর লাইন পর্যন্ত ছিল। কিন্তু এখন জাস্ট একটাই লাইন জেনারেল লাইন হয়েছে, আর একটা যাদের খুবই টাইম হাতে কম তাদের জন্য 500 লাইন। আর এখন মায়ের মন্দিরের গর্ভগৃহ খোলা হয় মোটামুটি ভোর 5:30 নাগাদ, আর রাত্রি 10টা 10:30 নাগাদ পর্যন্ত চালু থাকে মন্দির। তা আর দুপুর 12টা থেকে আমাদের মায়ের ভোগ শুরু হয়। দুপুর 12টা থেকে ঠিক ওই 1:30 পৌনে 2 পর্যন্ত বন্ধ থাকে মায়ের মন্দির, সেই সময়টুকু। আর এখন জেনারেল লাইনে পুজো দিয়ে প্রচন্ড আরাম, মানে ওই ঘন্টার পর ঘন্টা এখন আর দাঁড়িয়ে থাকতে হয় না। এখন ওই আপনার ধরুন 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যেই লাইন দিয়ে একদম মায়ের একদম চরণ স্পর্শ করে পুজো দেওয়া হচ্ছে। তা সবাইকে অনুরোধ রইলো যেন সবাই এখন তারাপীঠ মন্দিরে আসুন। এখন মোবাইল ব্যবহার শুধুমাত্র গর্ভগৃহের জন্য নিষিদ্ধ। এমনি মন্দির চত্বরে আপনি মোবাইল নিয়ে আসতে পারেন, কিন্তু গর্ভগৃহে ঢোকার আগে মোবাইল আপনাকে জমা দিতে হবে। এটাই এখন। মোবাইল কি তোমাদের মন্দিরের কমিটির কাছে জমা রাখতে হবে নাকি অন্য? না না, ওখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি ওখানে বিনা পয়সাতেই রাখছে। টোকেন দেবে, টোকেনটা আবার দর্শন হয়ে গেলে টোকেন দিয়ে মোবাইল নিয়ে নিতে হচ্ছে। এর জন্য কোনো পয়সা লাগে না। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের তো দাদা যাবতীয় ডিটেলস দিল। তো আসলে অবশ্যই দাদার কাছে একবার এসো, আশা করি নিরাশ হবে না। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা চলে এসেছি সরাসরি তারাপীঠ মহাশ্মশানে। তো চলো তারাপীঠ মহাশ্মশানের ভেতরে যাই। অবশ্যই ভেতরে যাওয়ার আগে জুতোটা খুলতে হবে। জুতোটা খুলে আমি এখানে সাইডে রাখবো। এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। আর তোমরা এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে দ্বারকা নদী। আর দ্বারকা নদীর পাশেই কিন্তু গড়ে উঠেছিল এই তারাপীঠ মহাশ্মশান। আর তোমাদের যদি আরো একটু ডিটেলসে দেখাই তাহলে দেখতে পাচ্ছ পেছনে যে সাধু বা সন্ন্যাসী যাই বলো না কেন তারা কিন্তু করছে যজ্ঞ।
আগে যেহেতু এখানে এই তারাপীঠ মহাশ্মশানে কাঠের চুল্লি ছিল, বর্তমানে কিন্তু কাঠের চুল্লি আছে। কাঠের চুল্লির সঙ্গে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঠের চুল্লি, আর কাঠের চুল্লির সাথে কিন্তু রয়েছে তোমার ইলেকট্রিক যে চুল্লি, পাশে রয়েছে ইলেকট্রিক চুল্লি। আমাদের তো শ্মশান থেকে দ্বারকা নদীর কিছু অংশ দেখালাম, মানে কিছুটা দেখতে পেয়েছো তোমরা। এখন কিন্তু আমরা চলে এসেছি দ্বারকা নদীর ঘাটে, তো চলো। এই যে হচ্ছে বর্তমানে দ্বারকা নদী। আমরা যখন আগে আসতাম এই দ্বারকা নদীটা কিন্তু অনেকটা চওড়া ছিল, বর্তমানে সম্প্রসারণ করতে 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 দেখতে পাচ্ছ এখন দ্বারকা নদীটা কিন্তু একটা ছোট্ট খালে রূপান্তরিত হয়েছে। আমাদের অবশ্যই কি বলবো, মন্দির মন্দির মসজিদ বা যাই কিছু আছে না কেন, সমস্ত কিছু সংস্কারের সাথে সাথে কিন্তু আমাদের নদীগুলোকে একটু সংস্কার করা উচিত। আর এদিকে দাদা দেখছি একটা জয় মাতারা। হ্যাঁ, আমাদের দক্ষিণা কিছু দাও, মাইনে বাড়াও। মাইনে বাড়াতে হবে তোমাদের? মাইনে তো সরকার বাড়াবে, সরকারকে বলো 1000 টাকা করে কেন দিচ্ছ, বেশি করে দাও। তো চলো এখন আমরা যাই রুমে, রুম থেকে বেরোই, তার কারণ এখন আমার যেতে হবে বোলপুর। বন্ধুরা এবার কথা হচ্ছে আমরা কোথায় ছিলাম। আমরা কালকে ছিলাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বিকি গেস্ট হাউস, এই বিকি গেস্ট হাউসে কালকে আমরা ছিলাম। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই একবার। তোমরা এখন দেখতে পাচ্ছ এটি ছিল আমাদের ছোট্টখাট্ট একটা রুম। আর রুমটার রেন্টের কথা যদি তোমাদের বলি, রুমটার রেন্ট ছিল মাত্র 900 টাকা। আর 900 টাকায় সত্যি কথা বলতে সার্ভিসটা খুব ভালো। আর এখন তোমরা যেটা দেখছো এটি হচ্ছে এই রুমের বাথ। চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।